আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ম্যাথ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত পৃষ্ঠা নাম্বার ৭, ৮, ৯, ১০ ও ১১ পৃষ্ঠার অনুশীলনী ১.২ এর ৭ নাম্বার পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক। ৭ পৃষ্ঠা মৌলিক ও যৌগিক সংখ্যা সম্পর্কে আমরা জানব। মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো বা মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যা এক বা ওই সংখ্যা ব্যতীত যে সংখ্যা আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। যে সংখ্যাকে এক বা ওই সংখ্যা ব্যতীত আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তার মানে মৌলিক সংখ্যার উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, যেমন 11। 11কে ১ আর ১১ দ্বারাই ভাগ করা যায়, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন ৭। ৭কে ১ অথবা ৭ দ্বারাই ভাগ করা যায়। যেমন ৩। ৩কে ১ অথবা ৩ দ্বারাই ভাগ করা যায়। যেমন ২। ২কে ১ অথবা ২ দ্বারাই ভাগ করা যায়, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এজন্য এদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। এরপরে যৌগিক সংখ্যা। তো যৌগিক সংখ্যার সংজ্ঞা এর বিপরীত। যে সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকেই যৌগিক সংখ্যা বলে। ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, যেমন ৬কে আমরা ১ দ্বারা এবং ৬ দ্বারা ভাগ করতে তো পারবোই। ৬কে আমরা কি দ্বারা ভাগ করতে পারবো? ২ দ্বারা ভাগ করতে পারবো। ৬কে আমরা কি দ্বারা ভাগ করতে পারবো? ৩ দ্বারা ভাগ করতে পারবো। তো সুতরাং যে সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। তো যে সংখ্যাকে ১ ছাড়া, এখানে আমরা লিখে দেব ১ ছাড়া অন্য যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। এখন আমরা জানব সহমৌলিক সংখ্যা। এই দুই সংখ্যাগুলো সহমৌলিক সংখ্যা কিনা তা আমরা দেখব। ৮ এর গুণনীয়ক। ৮ এর গুণনীয়কগুলো হলো ১, ২, ৪, ৮। ১৫ এর গুণনীয়কগুলো হলো ১, ৩, ৫, ১৫। তো এই গুণনীয়ক সম্পর্কে আমরা চতুর্থ পঞ্চম শ্রেণীতে জেনেছি। তো ৮ এর গুণনীয়ক বলতে ৮কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? ৮কে ১ দ্বারা, ২ দ্বারা, ৪ দ্বারা এবং ৮কে ৮ দ্বারা আমরা ভাগ করতে পারি। এজন্য এগুলো হচ্ছে ৮ এর গুণনীয়ক। ১৫কে কি দ্বারা ভাগ করা যায়? ১, ৩, ৫ আর ১৫ এই সংখ্যা দ্বারাই ১৫কে ভাগ করা যায়। তো এখন এই ৮ এর মধ্যে, ৮ আর ১৫র মধ্যে কোন সংখ্যা দ্বারা উভয় সংখ্যাকে ভাগ করা যায়? তো সেটা হলো ১। সেটা কি? সেটা হলো ১। তো
তো ১ ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ৮ আর ১৫কে ভাগ করা যায় না। ১ ছাড়া ৮ আর ১৫-র মধ্যে আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাহলে আমরা বলতে পারি ৮ আর ১৫ সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক। সুতরাং ৮ এবং ১৫ সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক। এরপরে কাজ ১, ২ অঙ্ক বিশিষ্ট ১০টি মৌলিক সংখ্যা লেখো। ২ অঙ্ক বিশিষ্ট ১০টি মৌলিক সংখ্যাগুলো হলো ২ অঙ্কের ১০টা মৌলিক সংখ্যা আমাদের লিখতে হবে। তো আমরা প্রথমে ১১ থেকে শুরু করব। ১১কে ১ এবং ওই ১১ দ্বারা আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। একইভাবে ১৩, একইভাবে ১৭, একইভাবে ১৯, একইভাবে ২৩, একইভাবে ২৯, একইভাবে ৩১, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, এরপরে ৩৭, ৪১, এরপরে ৪৩। তো ২ অঙ্কের সংখ্যায় ১০টি মৌলিক সংখ্যাগুলো এগুলো। এরপরে ২ নাম্বার ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করো। ২ নাম্বার ১০১ থেকে পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো, এরপরে ৩-এর ক ১৬ এবং ২৮ সহমৌলিক কিনা তা আমরা নির্ণয় করব। তো ১৬ এর গুণনীয়কগুলো হলো ১, ২, ৪, ৮, ১৬ এবং ২৮ এর গুণনীয়কগুলো হলো ১, ২, ৪, ৭, ১৪ এবং ২৮। তো এখন আমরা দেখতে পাচ্ছি ১৬ এবং ২৮ এর মধ্যে ১ ছাড়াও গুণনীয়ক আছে। তো সেগুলো কোনগুলো? এখানে ২ আছে, আমাদের এখানেও ২ আছে, আবার এখানে ৪ আছে, এখানেও আমাদের ৪ আছে। তো ১ ছাড়াও আমাদের গুণনীয়ক আছে। তো সুতরাং ১৬ এবং ২৮ সহমৌলিক সংখ্যা নয়। সহমৌলিক সংখ্যা নয়। এরপরে খ নাম্বার ২৭ এবং ৩৮ একইভাবে ২৭ এর গুণনীয়কগুলো হলো ২৭ এর গুণনীয়ক ১, ৩, ৯ এবং ২৭। ৩৮ এর গুণনীয়কগুলো হলো ১, ২, ১৯ এবং ৩৮। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ১ ছাড়া আর অন্য কোনো সাধারণ গুণনীয়ক ২৭ এবং ৩৮ এর মধ্যে নেই। সুতরাং ২৭ এবং ৩৮ সহমৌলিক সংখ্যা। এরপরে গ নাম্বার ৩১ এবং ৪৩, ৩১ ও ৪৩ সংখ্যা দুটি মৌলিক সংখ্যা। সুতরাং সহমৌলিক সংখ্যা। ৩১ ও ৪৩ সংখ্যা দুটি মৌলিক সংখ্যা। সুতরাং ৩১, ৪৩ সহমৌলিক সংখ্যা। কিভাবে? ৩১ মৌলিক সংখ্যা, ৪৩ও মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা সংজ্ঞা আমরা জানি ওই সংখ্যা এক ও ওই সংখ্যা মানে ১ আর ৩১ ওই সংখ্যা ব্যতীত আর অন্য কোনো সংখ্যা দ্বারা ৩১কে ভাগ করা যায় না। আবার ৪৩কেও ১ এবং ওই সংখ্যা কোন সংখ্যা? ৪৩। ১ ও ৪৩ ছাড়া
আর অন্য কোনো সংখ্যা দ্বারা 43-কে ভাগ করা যায় না, এই জন্য এগুলো মৌলিক সংখ্যা। তো সুতরাং 31 ও 43 সহমৌলিক সংখ্যা। এরপরে ঘ নাম্বার 210 143। 210 এর গুণনীয়ক গুলো হলো সমান 1 2 3 5 6 7 10 14 15 21 30 35 42 70 105 ও 210। তো এই সংখ্যাগুলো দ্বারা 210-কে কি করা যায়? ভাগ করা যায়। এই জন্য এই সংখ্যাগুলো 210-এর গুণনীয়ক। এখন 143-এর গুণনীয়কগুলো হলো 1, 11, 13 এবং 143। তো 1, 11, 13 এবং 143 দ্বারা 143-কে কি করা যায়? ভাগ করা যায়। এখন আমরা দেখব যে 1 ছাড়া আর অন্য কোনো সাধারণ গুণনীয়ক এই গুণনীয়কগুলোর মধ্যে আছে কিনা। তো 1 ছাড়া আর কোনো গুণনীয়ক 210 এবং 143-এর মধ্যে আছে কিনা। তো আমরা আগে একটা মার্ক করে নিব। এরপরে 2 নাই 11, এখানে 10, 10-এর পরে 14, তো এখানে 13, এখানে 14, এরপরে 143, এখানে 105-এর পরে 210। সুতরাং 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। সুতরাং আমরা বলতে পারি 210 এবং 143 সহমৌলিক সংখ্যা। এরপরে আমরা 8 পৃষ্ঠায় যাব। 8 পৃষ্ঠার বিভাজ্যতা 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য। তো কোন সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য হবে এটা আমরা কিভাবে বুঝবো? তো এজন্য যে সূত্রটি আছে এই সূত্রটি আমাদের মুখস্থ রাখতে হবে। সূত্রটি, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা জোড় সংখ্যা হলে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য হবে। 2 দ্বারা বিভাজ্য হবে কোন কোন সংখ্যাগুলো? আমরা কি দেখে বুঝবো যে এই সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য হবে? কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক। তো 1 2 3 4, তো একক স্থানীয় অঙ্ক। এই একক স্থানীয় অঙ্কে যদি এখানে আমাদের 0 হয় তাহলে এই সংখ্যাটি আমাদের 2 দ্বারা বিভাজ্য হবে। অথবা যদি এখানে এই একক স্থানীয় অঙ্কে যদি জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি 0, এই একক স্থানীয় অঙ্কটি যদি 0 অথবা কি হয় জোড় সংখ্যা হয় তাহলে ওই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। ওই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এরপরে আমরা জানব 3 দ্বারা বিভাজ্য। তো 3 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটি হবে আমরা সেটা কিভাবে বুঝবো? তো এই জন্য যে সূত্রটি আমাদের মুখস্থ রাখতে হবে সেটা হলো কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা
বিভাজ্য হবে। কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলেই ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে একটি সংখ্যা 1, 3, 5 এটা একটা সংখ্যা। তো এই সংখ্যাগুলোর যোগফল 1 যোগ 3 যোগ 5 সমান 9। তো এই 9কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 3 তিরিকে 9। তো এই সংখ্যাটি কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এরপরে 4 দ্বারা বিভাজ্য। তো আমরা কিভাবে বুঝবো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য? এর জন্য আমাদের 2টা সূত্র মুখস্থ রাখতে হবে। কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। কিভাবে? যেমন 3, 6, 1, 6 এটা একটা সংখ্যা। এই সংখ্যার একক, এটা দশক। তো একক ও দশক স্থানের অঙ্ক দুইটি। একক, এটা দশক। একক এবং দশক এই সংখ্যা দুইটি দ্বারা গঠিত সংখ্যাটি কত এখন? 16। এই সংখ্যাটি কত? 16। এই 16 কে যদি আমরা 16 ভাগ 4 সমান 4, 4 4-এ 16। তো যদি এই সংখ্যাকে 4 দ্বারা ভাগ করা যায় নিঃশেষে, তাহলে এই পুরো সংখ্যাটাকেও 4 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 36, 16 সংখ্যাটাকেও 4 দ্বারা ভাগ করা যাবে। আবার আরেকটা সূত্র আমরা জানব 4 দ্বারা বিভাজ্য হওয়ার আরেকটা কারণ বা সূত্র সম্পর্কে আমরা জানব। সেটা হলো একক ও দশক উভয় স্থানের অঙ্ক শূন্য হলে, একক ও দশক উভয় স্থানের অঙ্ক কি হলে? শূন্য হলে সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন 12, 0, 0। তো এটা একক, এটা দশক উভয় স্থানের অঙ্ক কি হলে? একক ও দশক উভয় স্থানের অঙ্ক কি হলে? শূন্য হলে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। সমান আমরা যদি 1200-কে 4 দ্বারা ভাগ করি, শূন্য বাদ দিয়ে, এখানে যদি 12-কে ভাগ করি তাহলে কত হবে? 3 4-এ 12। আর 2টা শূন্যর জন্য কটা শূন্য? এই 2টা শূন্য। এরপরে 5 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম বা সূত্র সম্পর্কে আমরা জানব। কিভাবে বুঝবো ওই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে? তো সেই নিয়ম বা সূত্র সম্পর্কে আমরা জানব। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন 0 এর ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক কি হলে? 0 হলে ওই সংখ্যাটি কি দ্বারা? 5 দ্বারা বিভাজ্য হবে। তো এটাকে যদি আমরা
1230কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত হবে? সমান 246। শূন্যের ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক যদি শূন্য হয় ওই সংখ্যা 5 দ্বারা ভাগ করা যাবে। আবার যদি 5 হয়, 5 এর ক্ষেত্রে এই সংখ্যাটিকেই যদি আমরা আবার 1 2 3 5 এটাকে যদি আবার 5 দ্বারা ভাগ করতে চাই, 1235 ভাগ 5 সমান 247। তো 5 এর ক্ষেত্রে যদি একক স্থানীয় অঙ্ক আমাদের 5 হয় তাহলে ওই সংখ্যাও আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো। যদি শূন্য হয় তাহলে ওই সংখ্যাও আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো। তো এরপরে 6 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে সেই নিয়ম বা সূত্র সম্পর্কে আমরা জানব। যে সংখ্যাটি আমাদের 2 এবং 3 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। কারণ 6কে 2 ও 3 দ্বারা বিভাজ্য করা যায়। সেক্ষেত্রে 6 দ্বারা যে সংখ্যাটি বিভাজ্য হবে সেই সংখ্যাটি 2 ও 3 দ্বারাও বিভাজ্য হবে। তো সুতরাং 2 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে আমরা লিখতে পারি যে সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। এরপরে আমরা জানব কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তো একইভাবে যে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি 9 দ্বারাও বিভাজ্য হবে। কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। 9 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন 1 3 5 এর যোগফল যদি আমরা করি 1 যোগ 3 যোগ 5 সমান 9। এই 9 দিয়ে আমরা 135কে ভাগ করতে পারবো। এই 9 দিয়ে যেমন আমরা 135কে ভাগ করতে পারবো, আবার 3 দিয়েও আমরা 135কে ভাগ করতে পারবো, কারণ 9কে 3 দ্বারা ভাগ করা যাবে। এরপরে আমরা কাজ করব। কাজ 1 3 বা 4 বা 5 অঙ্ক বিশিষ্ট 3 ও 9 দ্বারা বিভাজ্য সংখ্যা লেখো। কাজ 1 3 4 বা 5 অঙ্ক বিশিষ্ট অঙ্কগুলো হলো 621 3 অঙ্ক বিশিষ্ট। এরপরে 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আমরা লিখব। সেই সংখ্যাটা যে কোনো সংখ্যা হতে পারে, যেন সেই অঙ্কগুলো যোগ করে যোগফল আমাদের 9 দ্বারা বিভাজ্য হয়। যেমন হতে পারে 7 5, হতে পারে 4 2। এখন আমরা 5 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা লিখব। 6 5 4 2 1। তো 3 অঙ্ক বিশিষ্ট, 4 অঙ্ক বিশিষ্ট এবং এটা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো 3 অঙ্ক বিশিষ্ট অঙ্কে 621 এ অঙ্কগুলোর যোগফল সমান 6 যোগ 2 যোগ 1 সমান কত? 6 দিয়ে 8 আর 1 এ 9। তো সুতরাং সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এখানে 9 ভাগ 3 সমান 3। সুতরাং আমরা বলতে পারি এত সংখ্যাটি 3 ও 9 দ্বারা বিভাজ্য। আবার 4 অঙ্ক বিশিষ্ট অঙ্কে 7 5 4 2 এ অঙ্কগুলোর যোগফল কত হবে? 7 যোগ 5 যোগ 4 যোগ
2 সমান 12, 12 আর 6 18, যা 9 দ্বারা, এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এখানে 9 ভাগ 3 সমান 3, সুতরাং 7, 5, 4, 2 সংখ্যাটি 3 ও 9 দ্বারা বিভাজ্য। আবার 5 অঙ্ক বিশিষ্ট অঙ্ক, যেমন আমরা লিখেছি 6, 5, 4, 2, 1 এ অঙ্কগুলোর যোগফল সমান 6 যোগ 5 যোগ 4 যোগ 2 যোগ 1 সমান 6, 5, 11, 4, 15 আর 3, 18, যা 9 দ্বারা বিভাজ্য। এখানে 9 ভাগ 3 সমান 3, সুতরাং 6, 5, 4, 2, 1 সংখ্যাটি 3 ও 9 দ্বারা বিভাজ্য। তো এখানে 4 অঙ্কে এত 18, যা 9 দ্বারা বিভাজ্য। এখানে লিখে দিব যা 9 দ্বারা বিভাজ্য, যা 9 দ্বারা বিভাজ্য। এরপরে আমরা 10 পৃষ্ঠায় যাব। 10 পৃষ্ঠা উদাহরণ 1। জারিফ জাওয়াদকে এক অঙ্কের 6টি সংখ্যা লিখতে বলায় যে 2, 0, 3, 8, 7 ও 4 লিখল। জারিফ জাওয়াদকে 4, 7, 5 ফাঁকা ঘর 2 লিখে বলল এমন কিছু অঙ্ক যা ফাঁকা ঘর চিহ্নিত স্থানে বসালে প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হয়। ক. জাওয়াদের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা হওয়ার কারণ লিখো। খ. দেখাও যে জাওয়াদের লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য। গ. ফাঁকা চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসবে তা নির্ণয় করো। তো 1 ক. জাওয়াদের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা হওয়ার কারণ। জাওয়াদের লেখা অঙ্কগুলো হলো 2, 0, 3, 8, 7 ও 4। এদের মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো, কোনগুলো মৌলিক সংখ্যা? 2, 3, 7। কারণ এগুলো মৌলিক সংখ্যা হওয়ার কারণ কি? মৌলিক সংখ্যার সংজ্ঞা কি? যে সংখ্যাকে এই সংখ্যাগুলো এক বা ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এজন্য এগুলো মৌলিক সংখ্যা। এরপরে খ নাম্বার, দেখাও যে জাওয়াদের লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতর সংখ্যার বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য। তো এটা আমাদের প্রমাণ করতে হবে। তো জাওয়াদের লেখা অঙ্কগুলো আবার আমরা এখানে সেটা তুলে নেব। 8, 7 ও 4। তো এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা সমান সবচেয়ে বড় কোন সংখ্যা? 8, এরপরে 7, এরপরে 4, এরপরে 3, এরপরে 2, এরপরে 0। আবার এই অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা, সবচেয়ে ছোট 0, কিন্তু 0 আগে বসবে না, আগে বসবে কি? 2, এরপরে 0, এরপরে 3, এরপরে 4, এরপরে 7, এরপরে 8। অতএব এখন যদি এটা আমরা বিয়োগ করি, অতএব পার্থক্য সমান, তো এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পাবো 2। এখানে আমরা বিয়োগ চিহ্ন দিব। এখন এত সংখ্যাটির বিয়োগফল আমরা কত পাইছি? 6, 7, 0, 8, 4, 2 সংখ্যাটির অঙ্কগুলোর
যোগফল সমান 6 যোগ 7 যোগ 0 যোগ 8 যোগ 4 যোগ 2 সমান 27, যা 9 দ্বারা বিভাজ্য। তো এখানে আমরা লিখে দিব প্রমাণিত বা দেখানো হলো। ব্র্যাকেটে আমরা কি লিখে দিব? প্রমাণিত অথবা দেখানো হলো। এরপরে গ নাম্বার, ফাঁকা চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসবে তা নির্ণয় করো। তো জারিফ জাওয়াদকে একটা ফাঁকা ঘর সম্পন্ন যে অঙ্কটি লিখেছিল সেটা আমরা তুলে নেব। 4, 7, 5 ফাঁকা ঘর 2 এ অঙ্কগুলোর যোগফল সমান 4 যোগ 7 যোগ 5 যোগ 2 সমান 18, যা 3 দ্বারা বিভাজ্য। এখানে 4, 7, 5 ফাঁকা ঘর 2 হলে 18 যোগ সমান যা 3 দ্বারা বিভাজ্য। তো ফাঁকা ঘরে কত হলে 3 দ্বারা বিভাজ্য হবে? আমরা কি পেয়েছি? 18। তো এই ফাঁকা ঘরে আমরা কোনো সংখ্যা বসাইনি, এই জন্য এটা হয়েছে 18 যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে ফাঁকা ঘরে আমাদের কত হবে? 0। তো যদি আমরা ফাঁকা ঘরে 0 বসাই তাহলে 18 হবে। তো 18-র সাথে যদি আমরা 0 যোগ করি তাহলে কত হবে? 18, যা 3 দ্বারা বিভাজ্য। একইভাবে 4, 7, 5 ফাঁকা ঘরে কত বসালে 3 দ্বারা বিভাজ্য হবে? 18-র পরে আবার 3, 18-র পরে আবার 3 যদি আমরা বসাই তাহলে কত হবে? এখানে যদি আমরা 3 বসাই, 3 হলে 18 যোগ 3 সমান 21, যা 3 দ্বারা বিভাজ্য। এরপরে আবার যদি আমরা 3 3 করে যাই তাহলে কত হবে? 4, 7, 5 21-এর পরে 3, তাহলে 18-র পরে কত হলে? 6 হলে 18 যোগ 6 সমান 24, যা 3 দ্বারা বিভাজ্য। আবার একইভাবে 6-এর সাথে কত যোগ করলে? 3 যোগ করলে কত হবে? 9 হলে তাহলে 18 যোগ 9 সমান কত? 27, যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং ফাঁকা স্থানে 0, 3, 6, 9 বসালে প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে। এরপরে আমরা অনুশীলনী 1.2 এ যাব। অনুশীলনী 1.2, 1 নাম্বার, 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো 31, 37, 41, 43, 47, 53, 59, 61 এবং 62। এরপরে 2 নাম্বার, সহমৌলিক জোড়া নির্ণয় করো। 2-এর ক, 27-এর গুণনীয়কগুলো হলো 1, 3, 9, 27। 54-এর গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 6, 9, 18, 27, 54। তো 1 ছাড়াও 27 আর 54-এর মধ্যেও কোনো সাধারণ গুণনীয়ক আছে কিনা আমরা দেখব। তো আমরা দেখতে পাচ্ছি এখানেও 3, এখানেও 3, আবার 9, এখানেও 9, আবার 27, এখানেও 27।
তো সুতরাং আমরা বলতে পারি ২৭ এবং ৫৪ সহমৌলিক জোড়া নয়। সুতরাং সহমৌলিক জোড়া নয়। এরপরে খ নাম্বার ৬৩, ৯১। ৬৩ এর গুণনীয়কগুলো হলো ১, ৩, ৭, ৯, ২১, ৬৩। ৯১ এর গুণনীয়কগুলো হলো ১, ৭, ১৩, ৯১। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ১ ছাড়াও গুণনীয়ক আছে ৭, সুতরাং ৬৩ এবং ৯১ সহমৌলিক জোড়া নয়। এরপরে ক নাম্বার ১৮৯, ২১০। তো ১৮৯ এর গুণনীয়কগুলো হলো ১, ৩, ৭, ৯, ২১, ২৭, ৬৩, ১৮৯। ২১০ এর গুণনীয়কগুলো হলো ১, ২, ৩, ৫, ৬, ৭, ১০, ১৪, ১৫, ২১, ৩০, ৩৫, ৪২, ৭০, ১০৫ এবং ২১০। এই গুণনীয়ক মানে এই সংখ্যাগুলো দ্বারাই শুধুমাত্র ২১০কে ভাগ করা যায়। এই সংখ্যাগুলো দ্বারাই শুধুমাত্র ১৮৯কে ভাগ করা যায়। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি ১ ছাড়াও ১৮৯ এবং ২১০ এর মধ্যে সাধারণ গুণনীয়ক রয়েছে ৩, এরপরে রয়েছে ৭, এরপরে রয়েছে ২১, ২১-এর পরে ২৭, এখানে ৩০, ৬৩, এখানে ১৮৯, এরপরে আর নেই। তো সুতরাং আমরা বলতে পারি যে ১৮৯ এবং ২১০ সহমৌলিক জোড়া নয়। এরপরে ঘ নাম্বার ৫২, ৯৭। ৫২ এর গুণনীয়কগুলো হলো ১, ২, ৪, ১৩, ২৬ এবং ৫২। ৯৭ এর গুণনীয়কগুলো হলো ১, ১ আর ৯৭। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ১ ছাড়া আর অন্য কোনো সাধারণ গুণনীয়ক ৫২ এবং ৯৭ এর মধ্যে নেই। সুতরাং ৫২ এবং ৯৭ সহমৌলিক জোড়া। এরপরে ৩ নম্বরে যাব। নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য? ৩ এর ক, ৩ দিয়ে ৫৪৫, ৩ দিয়ে বিভাজ্য। এটা আমরা নিয়মটা বা সূত্রটা কি পড়েছি যে অঙ্কগুলোর অঙ্কগুলোর যোগফল সমান ৫ যোগ ৪ যোগ ৫ সমান ১৪, যা ৩ দ্বারা বিভাজ্য নয়। এরপরে ৬, ৭, ৭, ৪ অঙ্কগুলোর যোগফল ৬ যোগ ৭ যোগ ৭ যোগ ৪ সমান ২৪, যা ৩ দ্বারা বিভাজ্য। এরপরে ৮, ৫, ৩, ৫ অঙ্কগুলোর যোগফল সমান ৮ যোগ ৫ যোগ ৩ যোগ ৫ সমান ২১, যা ৩ দ্বারা বিভাজ্য। এরপরে
নাম্বার 4 দিয়ে বিভাজ্য 8, 5, 4, 2 এ। তো 4 দ্বারা বিভাজ্যর নিয়ম আমরা কি পড়েছি? যদি একক ও দশক স্থানে অঙ্কদ্বয় দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলেই সেই সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, অথবা যদি শূন্য হয়, অথবা একক ও দশক উভয় স্থানে যদি শূন্য হয়, তাহলে সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এতএ একক ও দশক স্থানের গঠিত সংখ্যা 42, যা 4 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। আবার 21, 84 এ একক ও দশক স্থানের গঠিত সংখ্যা 84, যা 4 দ্বারা বিভাজ্য। আবার 52, 74 এ একক ও দশক স্থানের গঠিত সংখ্যা 74, যা 4 দ্বারা বিভাজ্য নয়। এরপরে গ নাম্বার 6 দিয়ে বিভাজ্য কিনা। তো যে সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। এতএ একক স্থানের অঙ্কটি জোড় হওয়ায় সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। আবার 2 একইভাবে জোড় হওয়ায় সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। আবার 32 অঙ্কগুলোর যোগফল 7 যোগ 8 যোগ 3 যোগ 2 সমান 20, যা 6 দ্বারা বিভাজ্য নয়। তো এইখানে আমাদের একটু বোঝার বিষয় আছে, সেটা হলো একক স্থানে জোড় সংখ্যা, তো এটা 6 দ্বারা বিভাজ্য। একক স্থানে জোড় সংখ্যা, এটাও আমাদের 6 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। এটাও 6 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারাও বিভাজ্য। তো এই সংখ্যার ক্ষেত্রে একক স্থানের অঙ্কটি আমাদের জোড়, কিন্তু এই অঙ্কটি আমাদের 6 দ্বারা বিভাজ্য হবে না কোনো কোনো ক্ষেত্রে। তো এই অঙ্কটি 2 দ্বারা বিভাজ্য, কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। আবার এই অঙ্কগুলোর যোগফল 20, যা 6 দ্বারা বিভাজ্য নয়। শুধুমাত্র এটা 2 দ্বারা বিভাজ্য, কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, 6 দ্বারাও বিভাজ্য নয়। তো সুতরাং এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। এরপরে খ নাম্বার 9 দ্বারা বিভাজ্য কিনা। তো 9 দ্বারা বিভাজ্য নিয়ম আমাদের কি? অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তো এত এই অঙ্কগুলোর যোগফল 5 যোগ 0 যোগ 7 যোগ 5 সমান 17, যা 9 দ্বারা বিভাজ্য নয়। এরপরে 17, 37 অঙ্কগুলোর যোগফল 18, যা 9 দ্বারা বিভাজ্য। এরপরে 21, 93 অঙ্কগুলোর যোগফল 15, যা 9 দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য নয়। এরপরে 4 নাম্বার, নিচের ফাঁকা চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? 4 ক 4, 7, 2, 3 অঙ্কগুলোর যোগফল সমান 5 যোগ 4 যোগ 7 যোগ 2 যোগ 3 সমান 16, 2 18, 18 আর 3
21, যা 9 দ্বারা বিভাজ্য 9। তাহলে আমরা 9 এর ঘরের নামতা পড়ব। এখানে 21, এরপরে 9 দুগুণে 18, 18 পরে 21 হয়েছে, তাহলে 3 নং 27। তাহলে 21 আছে, কত হলে 27 হবে? 6 হলে। তো এখানে 5 ফাঁকা ঘরে 6, 4, 7, 2, 3 হলে 21 যোগ 6 সমান 27, যা 9 দ্বারা বিভাজ্য। খ নাম্বার 8, 1, 2 ফাঁকা ঘর 7, 4 এ অঙ্কগুলোর যোগফল সমান 8 যোগ 1 যোগ 2 যোগ 7 যোগ 4 সমান 8 এর 9, 9 আর 2 11, 11 আর 7 18, 18 আর 4 22, যা 9 দ্বারা বিভাজ্য 9। 22 যা 9 দ্বারা বিভাজ্য 9। তো একইভাবে 3 নং 27, 22 আছে, কত হলে আমাদের 27 হবে? 5 হলে। এখানে 8, 1, 2 ফাঁকা ঘরে কত হলে? 5 হলে। 7, 4 হলে 22 যোগ 5 সমান 27, যা 9 দ্বারা বিভাজ্য। এরপরে গ নাম্বার অঙ্কগুলোর যোগফল সমান 4 যোগ 1 যোগ 5 যোগ 7 যোগ 8 সমান 4 একে 5, 5 5 10, 10 আর 8 7 15, 10 15 25, যা 9 দ্বারা বিভাজ্য 9। এখানে ফাঁকা ঘরে 25, তাহলে 3 নং 27, 25 আছে, কত হলে 27 হবে? 2, তাহলে 2 হলে 4, 1, 5, 7, 8 হলে 25 যোগ 2 সমান 27, যা 9 দ্বারা বিভাজ্য। এরপরে খ নাম্বার 5, 4, 7, 2 ফাঁকা ঘর এ অঙ্কগুলোর যোগফল সমান 5 যোগ 4 যোগ 7 যোগ 2 সমান 9, 9 আর 9 18, যা 9 দ্বারা বিভাজ্য। সুতরাং তাহলে ফাঁকা করে কত হবে? সুতরাং 5, 4, 7, 2 ফাঁকা ঘর কত হলে? 0 হলে 18 যোগ 0 সমান 18, যা 9 দ্বারা বিভাজ্য। এরপরে 5 নাম্বার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান 2, 3, 4, 5। এখানে এই অঙ্কগুলোর যোগফল সমান 1 যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ 0 সমান 1, যা 3 দ্বারা বিভাজ্য নয়। এখন একের সাথে কত যোগ করলে 3 হবে? আর 3 হলে 3 দ্বারা বিভাজ্য হবে। 1 যোগ 2 সমান 3 হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং সংখ্যাটি হলো 1 0 0 3 4। তো 5 অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা, এখানে যদি আমরা 3 দেই তাহলে এই সংখ্যাটি আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে।
যা 3 দ্বারা বিভাজ্য। পরে 6 নাম্বার 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 1 2 3 4 5 6 7। এখানে 1 2 3 4 5 6 7 এই অঙ্কগুলোর যোগফল সমান 6 7 সমান 7 নং কত 63, যা 6 দ্বারা বিভাজ্য নয়। তো 6 দ্বারা বিভাজ্য যদি 63 জায়গায় কত হতো 0 হতো, 3 জায়গায় কত হতো 0 হতো, 60 6 10 60, তাহলে 6 দ্বারা বিভাজ্য হতো। এখন 63 - 3 সমান 60, যা 6 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং সংখ্যাটি হলো তাহলে 7 নং 63, আমরা 6 নং নিব, 6টা 9 নিব, 1 2 3 4 5 6, 6 নং 54, 6 নং কত 54, 54, তাহলে 60 হতে আমাদের কত লাগে 6 লাগে, তাহলে আমরা এখানে 6 লিখে দিব। তাহলে কত অঙ্কের বৃহত্তম সংখ্যা 7 অঙ্কের 1 2 3 4 5 6 7, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের 6 অঙ্কের বৃহত্তম, আমরা 6 অঙ্ক পর্যন্ত বৃহত্তম সংখ্যা নিয়েছি, আর একক স্থানে আমরা 9 এর জায়গায় 6 লিখেছি। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি এত হয় তাহলে সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে, যা 6 দ্বারা বিভাজ্য। এরপরে 7 নাম্বার 3 0 5 2 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। তাহলে সংখ্যাটি আগে আমরা তুলে নিব, সমান 3 0 5 2 7। তাহলে সংখ্যাটি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা সমান কত 7, এরপরে 5, এরপরে 3, এরপরে 2, এরপরে 0। তো 4 দ্বারা বিভাজ্য কিনা 7 5 3 2 0 এ একক ও দশক স্থানের অঙ্ক দুইটি, একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা 20, যা 4 দ্বারা বিভাজ্য। আবার 7 5 3 2 0 এ আমরা জানি 5 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম বা সূত্র কি, যদি একক স্থানের অঙ্কটি 0 বা 5 হয় তাহলে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এত এ একক স্থানের অঙ্কটি 0, যা 5 দ্বারা বিভাজ্য। সুতরাং 7 5 3 2 0 এত সংখ্যাটি 4 ও 5 দ্বারা বিভাজ্য। তো এইভাবে খুব সহজে আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো। যদি ম্যাথমেটিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর ম্যাথমেটিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।